হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের জিকে প্র্যাকটিস সেট 6। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে 5টি সেট দেখতে পারো। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের আমরা আমাদের সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রশ্নে যেগুলো আমাদের অপশান থাকবে প্রত্যেকটা অপশানের আমরা কী করব, ডিটেলে ব্যাখ্যা দেব, ঠিক আছে? এবং সেই প্রত্যেকটা ব্যাখ্যা তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি ক্লাসটা ভালো লাগবে, ঠিক আছে? আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কী রয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে মিওসিস বিভাজন ঘটে, অপশান দেওয়া আছে দেখো যকৃৎ কোষ, দেহকোষ, জনন কোষ, অগ্নাশয়। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে জনন কোষ। তাহলে মিওসিস বিভাজন ঘটে কোথায়? জনন কোষে। এখন জানতে হবে যে মিওসিস বিভাজনটা কী অ্যাকচুয়ালি। তো এটা আমরা একটু ডিটেলে দেখব। তোমরা ভিডিওটা প্রথম স্কিপ না করে ভালো করে দেখো। তো দেখো যদি আমরা মিওসিস বিভাজনকে একটু ব্যাখ্যা করি তাহলে দেখো আমরা মিওসিসকে একটু ব্যাখ্যা করছি। দেখো তো দেখো মিওসিস বিভাজন কোথায় ঘটে সেটা আমরা জানলাম, সেটা হচ্ছে জনন কোষ, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে মিওসিস বিভাজনটা কী অ্যাকচুয়ালি। দেখো বিভাজন মানে হচ্ছে ভেঙে যাওয়া, রাইট? বিভাজন মানে হচ্ছে ভেঙে যাওয়া। তো একটা কোষ যখন দুটো কোষে ভেঙে যায় তারই নাম হচ্ছে বিভাজন। কিন্তু এখানে যেটা আমি দেখতে পাচ্ছি কী লেখা আছে, মিওসিস। তো এবার দেখো এটা কি অ্যাকচুয়ালি। ধরে নাও এটা হচ্ছে একটা সেল, ক্লিয়ার? তো সেল মানে বুঝতে পারছো বাংলা থেকে আমরা কোষ বলছি। তো এই সেলটা এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, রাইট? তো এটা ধরে নাও নিউক্লিয়াস আছে। তো কী হবে, এই সেলটা দুটো সেলে ডিভাইড হবে, রাইট? তো এটা একটা সেল, এটা একটা সেল, মানে এই কোষটা ঠিক আছে ভেঙে দুটো সেল তৈরি হচ্ছে। তো এখানে এই নিউক্লিয়াসের মধ্যে তোমরা জানো যে সবসময় 46 ক্রোমোজোম থাকে, রাইট? মানে 46টা কি থাকে, ক্রোমোজোম থাকে। তখন কি হয়, এই 46টা ক্রোমোজোম দুভাগে ভাগ হয়ে যায়। এখানে হয়ে যায় 23টা ক্রোমোজোম আর এখানে হয়ে যায় 23টা ক্রোমোজোম, রাইট? এবার এটা হলো কি বলতো, এটা হচ্ছে ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজ কোন দশার? না, এটা হচ্ছে আমাদের মিওসিস বিভাজনের ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে কি হয়, এইটা আবার দুটো সেলে মানে ভেঙে যায়। এটা একটা সেল, এটা একটা সেল। এখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যাটা 23 করেই থাকে, এখানে কিন্তু আর কমে না। তাহলে এখানেও আবার একই রকমভাবে দুটো সেলে ভাঙবে। তাহলে আমরা যদি বলি তাহলে এখানে হবে 23, এখানে হবে 23। তো ভালো করে তোমরা লক্ষ্য করো যে আমাদের সেকেন্ড ফেজে টোটাল যে সেল তৈরি হয়েছে 4টে, আর ফার্স্ট ফেজে হয়েছে গোটা 2টো। তো তোমাকে এবার যদি প্রশ্ন করে যে ফার্স্ট ফেজে দেখো ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অর্ধেক হচ্ছে, দেখো 46 ছিল হয়ে গেল কত, 23। তাহলে কি হচ্ছে না, সেটা হচ্ছে যে ফার্স্ট ফেজে ক্রোমোজোমের সংখ্যা কি হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় হ্রাস বিভাজন বা ঠিক আছে কমে যাওয়া বিভাজন, ঠিক আছে? এটাকে বলছি হ্রাস বিভাজন, হাফ হয়ে যাচ্ছে ক্রোমোজোমের সংখ্যা। আর দেখো যখন সেকেন্ড ফেজে বলছি তখন কিন্তু ক্রোমোজোমটা কি থাকছে, দেখো এখানে 23 ছিল, এখানে 23 আছে, এটা ফিক্সড থাকছে। তাহলে আমরা বলতেই পারি যে সেকেন্ড ফেজে কিন্তু ক্রোমোজোমের কোনো সংখ্যা চেঞ্জ হয় না। তাই সেকেন্ড ফেজটাকে বলা হয় আবার প্রোফেজ দশার মতো বলা হয়, ঠিক আছে? বা এটাকে আমরা বলি মাইটোটিক বিভাজনের মতো কল্পনা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মিওসিস বিভাজন। তো এখান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে মিওসিস বিভাজন এই আর্গ নাম কি? তাহলে আমরা বলবো সেটা হচ্ছে হ্রাস বিভাজন, ঠিক আছে? হ্রাস বিভাজন কেন, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে তাই। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে আমাদের, দেখো আমাদের প্রশ্ন কি রয়েছে। তাহলে আমাদের ফার্স্ট যে প্রশ্নের আনসার সেটা পেয়ে গেলাম যকৃৎ কোষ, রাইট? আচ্ছা, এবারে দেখো নাম্বার 27 কি রয়েছে। কোশ্চেন বলেছে সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
তো এবার দেখো অপশন তোমরা দেখতে পাচ্ছ, আম্বেদকর আছে, রাজা গোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। তো এখানে যেটা সঠিক আনসার হবে 27, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তো এবার বলে রাখি, রাজেন্দ্র প্রসাদ কবে ছিলেন সংবিধান সভার সভাপতি? এটা হচ্ছে 1946 সাল, ঠিক আছে, 1946 সালের 11 ডিসেম্বর এই সালে ছিলেন রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সভাপতি। কিন্তু ইনি ছিলেন পার্মানেন্ট, আর যিনি প্রথম ছিলেন তিনি হচ্ছিলেন সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে, সচ্চিদানন্দ সিনহা বলতে পারি আমরা। তো এবার এই সচ্চিদানন্দ সিনহা যে ছিলেন, উনি ছিলেন 1946 সালেরই 9 ডিসেম্বর, ঠিক আছে, 9 ডিসেম্বর। তো এখানে যেহেতু অপশন দেখতে পাচ্ছি না, তাই আমরা অপশন শিখে নেব রাজেন্দ্র প্রসাদ। ওকে, দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে 28। কি বলেছে? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন আছে, দেখো জোন্স আছে, হাইডিস্ট আছে, ডি বেথুন, ডেভিড হেয়ার। তো দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা যিনি করেন সেটা হচ্ছে আমাদের অপশন, দেখো ডিতে রয়েছে ডেভিড হেয়ার। ওকে, আচ্ছা, এবার ডেভিড হেয়ার শুধুমাত্র স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন তা কিন্তু নয়, তিনি আরও কিছু প্রতিষ্ঠা করেন। তো প্রথমে দেখে নেব যে স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠা করেন। তো স্কুল বুক সোসাইটি তিনি 1817 সালে প্রতিষ্ঠা করেন, 1817। ক্লিয়ার? আচ্ছা, আরও যে তিনি যেটা আবিষ্কার করেন, মানে ফাউন্ড করেন, সেটা হচ্ছে কি বলতো, হিন্দু স্কুল। ঠিক আছে, হিন্দু স্কুল কিন্তু তিনি 1817তেই কিন্তু তৈরি করেন, হিন্দু স্কুল। ঠিক আছে, 1817। ঠিক আছে, এছাড়াও যেমন হেয়ার স্কুল, এই যে হেয়ার স্কুল কিন্তু তিনি ফাউন্ড করেন। তো হেয়ার স্কুলটা কবে? 1818। ওকে, এইগুলো প্রশ্ন কিন্তু খুবই প্রাসঙ্গিক, ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। তাহলে স্কুল বুক সোসাইটির পাশাপাশি পেলাম, একটা পেলাম হিন্দু স্কুল, একটা হেয়ার স্কুল। হিন্দু স্কুল 1817 আর হেয়ার স্কুল 1818। ক্লিয়ার? এছাড়াও তিনি প্রেসিডেন্সি কলেজের ফাউন্ডে তিনি কিন্তু হেল্প করেছেন। ওকে, আচ্ছা, এবার আমাদের দেখো 29 কোশ্চেন কী রয়েছে। দেখো 29 বলেছে, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত ড্যাশ নদীর উপর অবস্থিত। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কৃষ্ণা রিভার। এবার আমরা একটু দেখে নেব কৃষ্ণা রিভারের ডিটেলে। তো এবার দেখো আমরা একটু নেক্সট পেজে যাচ্ছি। দেখো কৃষ্ণা রিভার সম্বন্ধে একটু জানতে হবে আমাদের। দেখো কৃষ্ণা রিভার আমাদেরকে জানতে হবে এর সোর্স কোথায়। ঠিক আছে, তো দেখো কৃষ্ণা রিভার যেটা উৎপত্তি, ঠিক আছে, সেটা হচ্ছে মহাবালেশ্বর থেকে উৎপত্তি। কোথায় বললাম? মহাবালেশ্বর, রাইট। এবার জানতে হবে যে কৃষ্ণা রিভার কী কী স্টেট দিয়ে গেছে। তো কৃষ্ণা রিভার যেটা গেছে সেটা হচ্ছে প্রথমত আমরা দেখব সেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে উৎপত্তি হচ্ছে, মহারাষ্ট্রের বালেশ্বর থেকে। ঠিক আছে, মহারাষ্ট্র, তারপর যাচ্ছে কোথায়? কর্ণাটকে। ক্লিয়ার? তারপরে যাচ্ছে তেলেঙ্গানা, আর নেক্সট যাচ্ছে অন্ধ্রপ্রদেশ হয়ে শেষে চলে যাচ্ছে কোথায়? শেষে চলে যাচ্ছে বে অফ বেঙ্গলে, বে অফ বেঙ্গল। তাহলে এখান থেকে জানতে পারলাম যে কৃষ্ণা রিভার টোটাল 4টে স্টেট দিয়ে গেছে। ওকে, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, শেষে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। ওকে, এবার আমাকে জানতে হবে যে কৃষ্ণা রিভারের লেন্থ কত। এটা হচ্ছে 1400, মানে হচ্ছে 1400 কিলোমিটার। ক্লিয়ার? এই কৃষ্ণা রিভার তাহলে 1400 কিমি দৈর্ঘ্যে লম্বা। আচ্ছা, এবারে যদি প্রশ্ন করে কৃষ্ণা রিভারের উপরে আছে এমন দুটি শহরের নাম, যেমন একটা হচ্ছে বিজয়ওয়াড়া শহর আছে, ঠিক আছে, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে, এই বিজয়ওয়াড়া শহর। আরেকটা যেটা আছে সাঙ্গিল। এই দুটো ইম্পর্ট্যান্ট শহর রয়েছে, সিটি রয়েছে, যে দুটো কিন্তু এই কৃষ্ণা রিভারের ব্যাঙ্কে অবস্থিত। ওকে, তো এবারে আমরা তাহলে জানতে পারলাম কৃষ্ণা রিভার সম্বন্ধে কী কী আমরা তথ্য যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে।
ওকে। তো এবার এই যে আমরা জানলাম নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প বাঁধটা, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। ওকে, দেখো আমাদের নেক্সট কী আছে প্রশ্ন, দেখো নেক্সট এটা প্রশ্ন বলেছে। আচ্ছা, তার আগে এখানে দেখো আরও অপশান রয়েছে। দেখো এখানে দেখো লেখা আছে কাবেরী। তো তোমরা জানো কাবেরী যে সোর্সটা সেটা হচ্ছে আলটিমেটলি কোথায় বলো তো, ওই কর্ণাটক, ঠিক আছে। এটাও কিন্তু এটাও কিন্তু 4টে স্টেট দিয়ে গেছে, ঠিক আছে। কী কী, একটা হচ্ছে যেমন কর্ণাটক, তারপরে যেমন রয়েছে তামিলনাড়ু, রাইট, তামিলনাড়ু, তারপরে রয়েছে কেরালা, আরটা হচ্ছে পুদুচেরি। এই 4টে জায়গা দিয়ে গেছে কাবেরী রিভার। তবে এই কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে একটা আবার ওদের বিবাদ রয়েছে জলবন্টন সংক্রান্ত সমস্যা নিয়ে, জানতে হবে এগুলো। ওকে, আচ্ছা, যদি এবার প্রশ্ন বলে যে এই যে কৃষ্ণা রিভার রয়েছে, কৃষ্ণা রিভারের কিন্তু অনেকগুলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে, সেগুলো যদি একটু বলি তাহলে দেখো কৃষ্ণা রিভারের যেগুলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি সেগুলো হচ্ছে ভীমা আছে, মুসি আছে, পালেরু আছে, ডিন্ডি আছে। এগুলো হচ্ছে কৃষ্ণা রিভারের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আর যদি রাইট ব্যাঙ্ক বলি তাহলে কয়না আছে, ঘাটপ্রভা আছে, মালপ্রভা আছে, তুঙ্গভদ্রা আছে। ওকে, এগুলো হচ্ছে কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি। দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী রয়েছে, নাম্বার 30-তে লেখা আছে শ্বসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে তা হলো, অপশান 4টে দেওয়া আছে। তো এখানে যেটা সঠিক উত্তর বেরোচ্ছে গ্লাইকোলাইসিস। কিভাবে তোমরা একটু দেখে নাও। দেখো এটা যদি আমরা একটু ভালো করে ডিটেলে দেখি শ্বসন জিনিসটা কি, আমরা তাহলে ভালো মতো বুঝতে পারবো। দেখো প্রথম হচ্ছে আমাদের জানতে হবে শ্বসনটা কি। শ্বসন, দেখো এটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। বলছে শ্বসন জিনিসটা কি, ধরে নাও এই যে আমরা প্রত্যেকে যে খাদ্যটা গ্রহণ করি, ঠিক আছে, এই যে প্রত্যেকে আমরা খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যটা আমাদের খাওয়ার পরে সেটা কিন্তু আমাদের আলটিমেটলি কোথায় যায়, খাওয়ার পরে সেটা কিন্তু আমাদের পেটে যায়, মানে আমাদের পাকস্থলিতে যায়। এবার পাকস্থলিতে গিয়ে খাবারটা কি হয়, পুরোপুরি হজম হয় বিভিন্ন রকম উৎসেচকের সাহায্যে। ওকে, তারপরে কি হয়, এই খাবারটা ক্ষুদ্রান্ত্রে যায়, ঠিক আছে। এটা একটু ভালো করে বুঝবে, পুরো ডিটেলে বলছি, শ্বসনটা আমরা বলছি, ক্লিয়ার। ক্ষুদ্রান্ত্রে যায়, তারপর ক্ষুদ্রান্ত্রে আসার পর সেই খাবারটা কি হয়, ভিলাই বা যেটা ভিল্লি বলি আমরা, যেটা ক্ষুদ্রান্ত্রের ভেতরে থাকে, সেই ভিল্লির মাধ্যমে খাবারটা কোথায় যায়, আমাদের রক্ত লসিকার মধ্যে প্রবেশ করে। কোথায় প্রবেশ করলো, রক্ত লসিকাতে প্রবেশ করলো, ক্লিয়ার। তাহলে খাদ্যটা প্রথমে খেলাম, তারপরে গেলো পাকস্থলিতে, তারপর গেলো ক্ষুদ্রান্ত্রে, তারপর ভিলাই থেকে ভিল্লি, যাকে ভিলাই বলছি, ভিল্লি একই জিনিস, তারপর রক্তে গেলো। খাবারটা যখন রক্তে মিশলো, রক্ত মিশে যাওয়ার পর খাবারটা চলে এলো কোথায়, কোষে গেল, প্রত্যেকটা কোষে কোষে খাবারটা গেল। এবার যখন খাবারটা কোষে গেল, ঠিক আছে, এবার কোষে সেই খাবারটা কী হবে, জারিত হবে। খাবারটা কী হবে, জারিত হবে। দেখো কোষে কী হবে, খাবারটা জারিত হবে, এবং সেই খাবারটা জারিত হয়ে কী উৎপন্ন হবে, শক্তি তৈরি করবে, ঠিক আছে, শক্তি তৈরি করবে। এই যে খাবারটা জারিত হয়ে শক্তি তৈরি করলো, এটারই নাম আলটিমেটলি শ্বসন। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো শ্বসন জিনিসটা কী। তারপর তুমি খাদ্য গ্রহণ, তারপর পাকস্থলিতে গেল, তারপর খাবারটা ক্ষুদ্রান্ত্রে গেল, তারপর খাবারটা ভিল্লিতে গিয়ে রক্তে মিশলো, রক্তের মাধ্যমে কোষে গেল, প্রত্যেকটা কোষে কোষে, এবং প্রত্যেকটা কোষে কোষে খাদ্যটা কীভাবে জারিত হবে, কার সাহায্যে না, অক্সিজেনের সাহায্যে, এবং জারিত হওয়ার ফলে শক্তি উৎপন্ন হবে, মানে এটিপি তৈরি হবে, ঠিক আছে। এটা প্রসেসের নামই হচ্ছে শ্বসন। তো প্রত্যেকটা কোষে কোষে কিন্তু শ্বসন ঘটে। যে মানে যখন শ্বসন হওয়া বন্ধ হয়ে যাবে সেদিন বুঝে নেবে যে কোষের মৃত্যু, বা মানে ওই জীবটার মৃত্যু হয়েছে, ক্লিয়ার। তাহলে শ্বসন যেদিন অফ হবে সেদিন কিন্তু জীবের মৃত্যু অবধারিত। তো এবার আমরা জানলাম শ্বসন জিনিসটা কী।
এবার দেখবো শ্বসনটা হচ্ছে কীভাবে। এই যে আমরা পুরো ডায়াগ্রাম আঁকলাম শ্বসনের, তো তাহলে আমরা বুঝলাম যে কোষে প্রথমে খাবারটা গেলো, তাহলে শেষে কোষে যাওয়ার পর খাবারটা যখন ভাঙছে কতগুলো প্রক্রিয়া আছে কীরকম। আচ্ছা দেখো, কোষে যখন খাবারটা গেল কী হিসাবে, গ্লুকোজ হিসাবে গেল। কী হিসাবে গেল? গ্লুকোজ হিসাবে খাবারটা গেল কোষের মধ্যে। এই গ্লুকোজ যখন এবার ভাঙবে, ঠিক আছে, গ্লুকোজ যখন ভাঙবে তো ভেঙে তৈরি হবে একটা অ্যাসিড, তার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে ভাঙবে, তো এটা একটা প্রসেস আছে, তার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস প্রসেস। গ্লাইকোলাইসিস প্রসেস। এই গ্লাইকোলাইসিস প্রসেসটা যে ঘটছে, কোথায় ঘটছে? কোষের মধ্যে। তো কোষে, এটা যদি কোষ হয়, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, কোষের মধ্যে প্রোটোপ্লাজম আছে, কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে। তো প্রোটোপ্লাজম ছাড়া বাকি যে অংশটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। তো আলটিমেটলি এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, এটা ঘটছে কোথায়? সাইটোপ্লাজমে ঘটছে। কোথায় ঘটছে বললাম? সাইটোপ্লাজমে। ঠিক আছে, আর এই সাইটোপ্লাজমে যখন ঘটছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি, মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, তখন কিন্তু অক্সিজেন থাকছে না এর। তাহলে কি বলো তো? অক্সিজেনের অনুপস্থিতিতে, রাইট? এটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে অক্সিজেন ছাড়াই। ক্লিয়ার? এবার এই পাইরুভিক অ্যাসিড কী হবে, আবার যখন নেক্সট আরেকটা প্রসেস এর মধ্যে ঘটবে, সেটার নাম হচ্ছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল। ঠিক আছে, কী বললাম? ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেল যখন ঘটছে তখন কিন্তু অক্সিজেন থাকবেই। ঠিক আছে, এখানে কিন্তু অক্সিজেনের মানে উপস্থিতিতে ঘটছে ক্রেবস সাইকেল। তখন কি হচ্ছে, এই পাইরুভিক অ্যাসিডটা ভেঙে তৈরি হবে 3 অণু এটিপি, মানে 30 অণু এটিপি, মানে শক্তি উৎপন্ন হবে। আর কী হবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, আর 6 অণু জল তৈরি হবে। এই হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল। তো এবার দেখো, অপশানে আমাদের কিন্তু ওখানে একটা যেটা প্রশ্ন বলেছিল, সাইটোসোল যে কথাটা বলেছিল, সাইটোসোল যে ভূমিকা পালন করে এই মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, মানে শ্বসনে। তো দেখো এটা কিন্তু কোথায় বলতো, সাইটোসোলটা কি তোমাকে বুঝতে হবে। দেখো, সাইটোসোলটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমের অংশ। সাইটোসোলটা যে হচ্ছে, এটা হচ্ছে সাইটোপ্লাজমের অংশ। তো সাইটোপ্লাজম মানে কি, তাহলে বুঝতে পারছো তুমি? আচ্ছা, এখানে আরেকটা কথা, যে গ্লাইকোলাইসিস ঘটছিল কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে এর সাথে সম্পর্কিত কি? সাইটোসোল। কেন? এটা যেহেতু ঘটছে সাইটোপ্লাজমে। আর পাইরুভিক অ্যাসিড থেকে যখন এই যে ক্রেবস চক্রের মাধ্যমে যখন 30 অণু শক্তি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তারপর তোমার 6 অণু জল তৈরি হচ্ছে, এটা ঘটছে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। কোথায় ঘটছে এটা? মাইটোকন্ড্রিয়ায়। তাহলে আমাদের অপশন, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাইটোসোল যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথায়? সাইটোপ্লাজমে, মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তাহলে সঠিক যেটা উত্তর হলো সেটা হচ্ছে, তাহলে কী বলো তো? দেখো এখানে লেখা ছিল প্রশ্ন, বলছিল শ্বসনে সাইটোসোল যে ভূমিকা পালন করে তা হলো গ্লাইকোলাইসিস। কেন? এখানে অক্সিজেন থাকছিল আর এটা ঘটছিল সাইটোপ্লাজমে। আর সাইটোপ্লাজমের মধ্যেই থাকে সাইটোসোল। তাই অপশন ডি হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন আমাদের দেখো 30 কী রয়েছে, 31। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো সেকেন্ড অধিবেশনে যিনি ছিলেন তিনি ছিলেন দাদাভাই নৌরোজি, আর এটা ছিল 1886। ক্লিয়ার? এটা ছিল কলকাতায়। তো এখন যদি বলি প্রথম যেটা অধিবেশন সেটা কোথায় ছিল, সেটা ছিল, সেখানে যিনি ছিলেন, সভাপতিত্ব করেছিলেন, তিনি ছিলেন WC ব্যানার্জি। আর যদি থার্ড বলতো তাহলে হবে বদরুদ্দিন তাইয়বজি, যেটা 1887 মাদ্রাজে। ওকে, নেক্সট 32 কী বলছে দেখো, বলছে কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন? তো দেখো, রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন, অপশান এ হবে ঠিক, রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876 থেকে 77। এই যে অ্যাক্টটা দেখছো, এই অ্যাক্টের মাধ্যমে, মানে রয়্যাল টাইটেলস অ্যাক্টের মাধ্যমে
কি হয়েছিল না এমপ্রেস অফ ইন্ডিয়া এই উপাধি লাভ করেছিলেন রানী ভিক্টোরিয়া। কোথাকার না ইউকে অর্থাৎ ব্রিটিশ। দেখো বাকি অপশানগুলো দেখো, অ্যাক্ট অফ 1858 একটু জানবো এটা জিনিসটা কী, কাউন্সিল অ্যাক্ট 1861টা কি জানবো, এবং অ্যাক্ট অফ 1872টা কি একটু ভালো করে জানবো। দেখো তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো 1858 অ্যাক্ট, দেখো এই সম্বন্ধে একটু ভালো করে জানতে হবে। দেখো দেখো কি বলেছে, 1858 অ্যাক্ট। দেখো মন দিয়ে বুঝো ব্যাপারটা। বলছে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা আমাদের ভারতে এসেছিল, এটা তৈরি হয়েছিল 1600 সালে। ওকে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা একটা ইংল্যান্ডের ব্রিটিশদের কোম্পানি। তো এটা যদি ব্রিটিশ হয়, ঠিক আছে, মানে ব্রিটিশ রাজ্য বা ব্রিটিশ দেশ ইউকে হয়, তাহলে ইউকে থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 সালে, এবং সেটা ভারতে আসে, এবং ভারতে ঠিকমতোভাবে তারা নিজেদের আধিপত্য বিস্তার করে, এবং ভারতে তারা সরাসরি পলিটিক্যাল যে অ্যাফেয়ার্স তার মধ্যে কিন্তু ইনভলভ হয়ে পড়ে, এবং একসময় ধীরে ধীরে ভারতের মধ্যে তারা সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হয়। তারপর কি হলো, এই যে কোম্পানিটা ছিল, এই কোম্পানির মধ্যে অবশ্যই একটা বুঝতে পারছো, এটা তো পুরোটা ইউকে মানে সমস্ত ব্রিটিশ তো নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিটিশদের একটা জাস্ট একটা পার্ট, মানে ব্রিটিশ দেশের এটা একটা কোম্পানি জাস্ট, ঠিক আছে। তো কোম্পানির যে মেম্বাররা, তাদের মধ্যে কি হতো না, সেই মেম্বাররা অনেক সময় বিভিন্ন রকম হয় না যে তারা বিভিন্ন রকম দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ে, তখন এটাকে রোধ করার জন্য এটাকে আবার রেগুলেশন করা হয় 1773-তে, ঠিক, ওটা অন্য কথা। কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার কি হলো, এই 1858 অ্যাক্ট যে আছে, সেই অ্যাক্টের মাধ্যমে এটা কি করা হয়, এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, মানে এটাকে তুলে দেওয়া হয়। তুলে বলতে এই কোম্পানির যে দায়িত্বটা, সেটা কি হলো, পাওয়ারটা পুরোটা ট্রান্সফার হয়ে গেলো কার হাতে না, ব্রিটিশ ক্রাউনের হাতে, ঠিক আছে, ব্রিটিশ ক্রাউনের হাতে কিন্তু এটা কিন্তু পুরোপুরি ট্রান্সফার হয়ে গেলো পাওয়ারটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কোথায়, ব্রিটিশ ক্রাউনে। কত, এই 1858 অ্যাক্টের মাধ্যমে। আর তখন যেটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে, তখন আগে ভারতে যে থাকতো মানে ভাইস, মানে সেটা হচ্ছে কি, সরি, সেটা ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। কি ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল। তখন এই মানে পোস্টটা আর থাকলো না, সেটা কী হয়ে গেলো, সেটা চেঞ্জ হয়ে গেল ভাইসরয় অফ ইন্ডিয়া। কী হলো, ভাইসরয় অফ ইন্ডিয়া। আর তোমরা জানো যে প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল আমাদের, লর্ড ক্যানিং, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে কাউন্সিল অ্যাক্ট 1861, ঠিক আছে, কাউন্সিল অ্যাক্ট 1861 এ সম্বন্ধে একটু জানতে হবে। বলছে কাউন্সিল অ্যাক্ট 1861-এর মাধ্যমে, আচ্ছা তোমরা আগে বলো 1861 মানে কি, তখন 1858-এ কী হলো, পোস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো কিসে, ভাইসরয়ে, ঠিক আছে, ভাইসরয় হয়ে গেল। আর প্রথম ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং। একটু আগে বললাম লর্ড ক্যানিং, তাহলে লর্ড যদি ক্যানিং হয়, তাহলে লর্ড ক্যানিংয়ের আমলে কী হয়েছিল, কাউন্সিল অ্যাক্ট। তো এই কাউন্সিল অ্যাক্টে কী হয়েছিল, পোর্টফোলিও তৈরি হয়েছিল, ঠিক আছে, পোর্টফোলিও সিস্টেমটা তৈরি হয়েছিল। আর পোর্টফোলিওর মাধ্যমে কী হয়েছিল, 5টা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয়েছিল। ক্লিয়ার, এই ছিল আমাদের কাউন্সিল অ্যাক্ট 1861। আরেকটা যেটা ছিল, সেটা লাস্ট যেটা কী ছিল, সেটা ছিল অ্যাক্ট অফ 1872। এটা ছিল অ্যাকচুয়ালি একটা কন্ট্রাক্ট অ্যাক্ট, ঠিক আছে, এটা ছিল কি, একটা কন্ট্রাক্ট অ্যাক্ট। ওকে, আচ্ছা নেক্সট আমাদের কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন লেখা আছে
33-তে বলেছে আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো। তো দেখো এই যে বক্সি বলা হতো এটা কিন্তু মূলত সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে, মানে অপশন বি হচ্ছে সঠিক। এ প্রসঙ্গে বলে রাখি এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে জানতেই হবে এই আকবর রাজত্বকালে বা আমরা বলতে পারি মুঘল পিরিয়ডে যেগুলো ইম্পর্টেন্ট পোস্ট ছিল সেগুলো কি একটু দেখে নাও। যেমন দেখো একটা পোস্ট ছিল সেটার নাম হচ্ছে কি বলতো বখিল বা এটাকে বলা হয় ওয়াকিল। ঠিক আছে, এই পোস্টটা ছিল বখিল অর ওয়াকিল। এটা হচ্ছে চিফ অ্যাডভাইসার টু এম্পায়ার, চিফ অ্যাডভাইসার টু এম্পায়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল, প্রায় এক্সামে দেখা যায়। এটা এক গেল। নাম্বার 2 কী ছিল? নাম্বার 2 ছিল সেটা হচ্ছে ওয়াজির বা একে বলি দিওয়ান। ঠিক, ওয়াজির বা দিওয়ান এটা যেটা পোস্ট ছিল সেটা হচ্ছে ফিসকাল অ্যাডমিনিস্ট্রেশন, ফিসকাল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আরেকটা যেটা ছিল থার্ড পোস্ট সদর। ঠিক আছে, এই সদর যে পোস্টটা ছিল সেখানে সেটা হচ্ছে চিফ জাস্টিস। ক্লিয়ার? এই ছিল মুঘল পিরিয়ডে গুরুত্বপূর্ণ পোস্ট। ওকে, আচ্ছা এখানে আমাদের একটা লাস্ট প্রশ্ন আছে 34-এ বলেছিল গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত, মানে কোন সমুদ্রে প্রবাহিত হয়। তো প্রত্যেকে জানো যে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে কোথায়? বে অফ বেঙ্গলে, মানে বঙ্গোপসাগরে বেরোচ্ছে, মানে আলটিমেটলি পতিত হচ্ছে। ঠিক আছে, দেখো বে অফ বেঙ্গল যখন যাচ্ছে তো দেখো এটা যদি গঙ্গা হয় তো দেখো এখানে যদি ছবিটা আঁকার চেষ্টা করি, যদি একটা মোটামুটি করে দেখো এই হচ্ছে, এটা যদি বাংলাদেশ হয় ঠিক আছে, তাহলে এদিক থেকে যদি এভাবে করে যদি গঙ্গা এসে এখানে পতিত হয় আর এদিক থেকে যদি, ঠিক আছে ছবিটা একটু দাঁড়াও, ঠিক আছে এই দুটো এই যে দেখো, থামো 1 মিনিট, দেখো এটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। তো দেখো গঙ্গা যখন এখানে এসে মিলিত হচ্ছে তো যখন বাংলাদেশে ঢুকছে তখন এর নাম হয়ে গেল পদ্মা। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র যখন এখানে ঢুকছে ঠিক আছে তখন এই পয়েন্টে যে পয়েন্টে মিলল সেই মিলিত হওয়ার পর, আচ্ছা এখানে যখন মিলিত ঢুকছে বাংলাদেশে ব্রহ্মপুত্র তখন এর নাম হয়ে গেল যমুনা। ঠিক আছে, তো এই পদ্মা আর যমুনা যখন মিলে গেল এই পয়েন্টে তখন এর নাম হয়ে গেল মেঘনা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে গঙ্গা যখন বাংলাদেশে ঢুকছে তখন তার নাম হয়ে গেল পদ্মা, ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকলো তখন তার নাম হলো যমুনা, আর পদ্মা এবং যমুনা যখন একসঙ্গে মিলিত হলো তখন তার নাম হয়ে গেল মেঘনা। ক্লিয়ার? এই ছিল আজকে আমাদের প্রশ্নের আলোচনা, 10টি প্রশ্ন। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট বক্সে। আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।